পানির ঢেউ তো আমরা সবাই দেখেছি যে তরঙ্গ আকারে পানির ঢেউ চলে, কিন্তু শূন্য মাধ্যমে আলো কিভাবে চলে, অথবা রিমোট থেকে নির্গত তরঙ্গ কিভাবে টিভিকে অন করে দিচ্ছে। তাহলে রিমোট থেকে অদৃশ্য যে তরঙ্গ সেটা কিভাবে টিভি পর্যন্ত পৌঁছে টিভিকে অন করছে। এটা আমরা হাইগেন্সের নীতি থেকে ব্যাখ্যা করতে পারি। তাড়িত চুম্বক বর্ণালী, হাইগেন্সের নীতি, তরঙ্গ মুখ, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই জানবো তাড়িত চুম্বক বর্ণালী কি। বর্ণ থেকে বর্ণালী, অনেকগুলো বর্ণের সমষ্টি হলো বর্ণালী। এখন তাড়িত চুম্বকীয় বর্ণালী কি? এই যে বর্ণ অর্থাৎ আলোর যে রং বা তরঙ্গের যে রং সেটা নির্ভর করে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর। এখন তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুসারে যদি আমরা তাড়িত চুম্বকীয় তরঙ্গটাকে সাজাই, তাহলে যেটা পাবো সেটা হলো তাড়িত চুম্বকীয় বর্ণালী। অর্থাৎ মনে করো কম্পাঙ্ক, বেশি কম্পাঙ্ক থেকে যদি নিম্ন কম্পাঙ্কের দিকে যায়, বড় কম্পাঙ্ক থেকে ধীরে ধীরে যদি ছোট কম্পাঙ্কের দিকে যায়, সেভাবে যদি তরঙ্গগুলোকে সাজায় তাহলে সেটা তাড়িত চুম্বকীয় বর্ণালী। কম্পাঙ্ক বেশি থেকে কম্পাঙ্ক ছোটর দিকে গেলে, তাহলে কম্পাঙ্ক বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড়র দিকে। তাহলে আমরা তাড়িত চুম্বকীয় বর্ণালী কাকে বলে 1 মার্কের জন্য পড়ব। তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের ক্রমানুসারে সাজানো তাড়িত চুম্বকীয় তরঙ্গের বিন্যাসকে তাড়িত চুম্বকীয় বর্ণালী বলে। নিচে একটা তাড়িত চুম্বকীয় বর্ণালী আমরা সাজানো আছে। সেখানে কি উচ্চ কম্পাঙ্ক থেকে নিম্ন কম্পাঙ্ক, অর্থাৎ এই যে গামা রশ্মি তার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তারপর রঞ্জন রশ্মির একটু কম, ধীরে ধীরে কমতে কমতে সবচেয়ে কম্পাঙ্ক কম হলো রেডিও ওয়েভ অর্থাৎ বেতার তরঙ্গের। তাহলে গামা রশ্মির কম্পাঙ্ক বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম তরঙ্গ থেকে বেশি তরঙ্গের দিকে যাচ্ছে। আবার যদি কম্পাঙ্ক চিন্তা করি, বেশি কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কের দিকে যাচ্ছে। তাহলে এটা একটা তাড়িত চুম্বকীয় বর্ণালী। এই বর্ণালী তাড়িত চুম্বকীয় বর্ণালীর ক্রমানুসারে মনে রাখবে, কারণ অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। পরীক্ষায় আসবে নিচে তরঙ্গটির কোন তরঙ্গটির হলো কম্পাঙ্ক সবচেয়ে বেশি বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এরকম যদি বলে তাহলে তোমাকে এটা যদি মুখস্থ থাকে তুমি উত্তর দিয়ে দিতে পারবে। অবজেক্টিভের জন্য চিন্তা করতে হবে না, 1 সেকেন্ডে পারবে। গামা রশ্মি, রঞ্জন রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, তারপর মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ, ধারাবাহিকভাবে একটু কষ্ট করে মুখস্থ করবে 7টা। এখন দেখো গামা রশ্মি ব্যবহার হয় ক্যান্সার ট্রিটমেন্টে, এক্স-রে ব্যবহার হয় হাড়ের ছবি তোলার জন্য, তারপরে অতিবেগুনি রশ্মি জীবাণু মুক্ত করার জন্য অতিবেগুনি রশ্মি ব্যবহার হয়। দৃশ্যমান আলো, আমরা যে আলো দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? 400 ন্যানোমিটার। ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এই মানটা মুখস্থ করবে, সৃজনশীলের জন্য লাগবে। দৃশ্যমান আলোর, আমরা যে আলো দেখতে পাই তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে হলো 10 to the power -9। আমরা যদি ন্যানোমিটারে না বলি তাহলে কি হবে? 4 into 10 to the power -7 মিটার থেকে 7 into 10 to the power -7 মিটার, এভাবে মনে রাখবে। ন্যানোমিটার না বললে 4 into 10 to the power -7 মিটার থেকে 7 into 10 to the power -7 মিটার, দুইটা মানই মুখস্থ রাখতে হবে দুইভাবেই। যারা পারো তাদের তার মুখস্থ লাগবে না, এই মান মুখস্থ রাখলে এমনি মিটারে পারবে। এখন দেখো ধারাবাহিকতা দেখবে, গামা রে, এক্স-রে, আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান আলো, ইনফ্রারেড আইআর, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ, সেভাবে মনে রাখবে। এখন আমরা সামনে আগাই। এখন আমরা জানবো এই যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলোর ব্যবহারটা জানবো অবজেক্টিভের জন্য।
আবার অনেক সময় 2 মার্কও আসে। গামারশ্মি কি? এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কিন্তু কম্পাঙ্ক বেশি। গামারশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম্পাঙ্ক বেশি, শক্তি সবচেয়ে বেশি। যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি, মনে রাখবে। যার কম্পাঙ্ক বেশি শক্তি বেশি। গামারশ্মি ব্যবহার হয় ক্যান্সার কোষ ধ্বংস করতে। রেডিওথেরাপিতে গামারশ্মি ব্যবহার হয়। চিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য গামারশ্মি ব্যবহার হয়। এক্স-রে, এক্স-রে ব্যবহার আমরা জানি, তাই না? এটা সচরাচর আমরা জানি। গামারশ্মির চেয়ে কিছুটা কম শক্তি, কম্পাঙ্ক কিছুটা কম, কিন্তু তারপরেও শক্তি অনেক। সে মানুষের মাংসপেশি ভেদ করতে পারে, মানুষের এই মাংসের ভিতর দিয়ে ভিতরে পৌঁছাতে পারে। তাহলে আমরা ভিতরে কি আছে শরীরে সেটা এক্স-রের মাধ্যমে দেখতে পাই। চিকিৎসা বিজ্ঞানে এক্স-রে ব্যবহার করা হয় ভাঙা হাড় শনাক্তকরণে, দাঁতের চিকিৎসায়, বিমানবন্দর অথবা সুপার শপে, বিভিন্ন জায়গায় যে নিরাপত্তার কাজে এই এক্স-রে ব্যবহার করা হয়, স্ক্যানার হিসেবে ব্যবহার করা হয়। এটা আমরা সচরাচর সবাই দেখি এই এক্স-রে ব্যবহার করতে। অতিবেগুনি রশ্মি, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে। এটা মানুষের সংস্পর্শে, আল্ট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি মানুষের জন্য ক্ষতিকর, আমরা জানি ত্বকের জন্য ক্ষতিকর। এখন অতিবেগুনি রশ্মি দ্বারা কি করা হয়? জাল টাকা কিনা, পাসপোর্ট শনাক্তকরণে এই অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। জাল টাকা কিনা, ব্যাংকে জাল টাকা কিনা, ব্যাংকে তুমি যদি জাল টাকা দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাংকে যে টাকা গুনে সেটা কিন্তু শনাক্ত করতে পারে, সেখানে কি অতিবেগুনি রশ্মি ব্যবহার হয়। তাহলে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। অবজেক্টিভ, পানি জীবাণুমুক্ত করতে পানির ফিল্টারে দেখবে ইউভি লেখা, আল্ট্রাভায়োলেট। পানি জীবাণুমুক্ত করতেও অতিবেগুনি রশ্মি ব্যবহার হয়। ভিটামিন ডি তৈরি করতেও অতিবেগুনি রশ্মি লাগে। তাহলে এগুলো আমাদের জানতে হবে 2 মার্ক এবং অবজেক্টিভ এবং এডমিশন টেস্টের জন্য। দৃশ্যমান আলো, যে আলো আমরা চোখে দেখতে পাই। তাড়িত চুম্বক বর্ণালী, সূর্য থেকে অনেক আলো আসে, সব আলো আমরা দেখতে পাই না। শুধুমাত্র এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলেই শুধুমাত্র আমরা দেখতে পাই। বাকি কম তরঙ্গ দৈর্ঘ্য হলেও দেখতে পাই না, বেশি তরঙ্গ দৈর্ঘ্য হলেও দেখতে পাই না। কম্পাঙ্কের বেলাও বেশি কম্পাঙ্ক হলেও দেখা যাবে না, কম কম্পাঙ্ক হলেও দেখা যাবে না। একটা লিমিটেশন আছে, রেঞ্জ আছে, সেইটুকু আলোই আমরা দেখতে পাবো। তাহলে তাড়িত চুম্বক বর্ণালীর একমাত্র এই দৃশ্যমান আলোটুকু আমরা দেখতে পাই। এটা অতিবেগুনি রশ্মির চেয়ে কম্পাঙ্ক কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমরা দৃশ্যমান আলো বেনি আ সহকলা, দৃশ্যমান আলো বেনি আ সহকলা ছোটবেলা পড়েছো। বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আসমানি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, লা মানে লাল। সবচেয়ে বেগুনি আলোর কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক কম। মনে রাখবে, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। বেনিয়া সহকলা ছোটবেলাও জানো, আবার না জানলে এখন মুখস্থ করো। বে বেগুনি, নি নীল, আ আসমানি, স সবুজ, হ হলুদ, ক কমলা, লা লাল। বেনিয়া সহকলা রংধনুতে দেখা যায়। এইটুকুই আমরা দেখতে পাই আমাদের দেখার অনুভূতি জায়গায়। বা এই দৃশ্যমান আলো আমাদের কোনো বস্তু দেখার জন্য দেখতে পাই এই দৃশ্যমান আলোর জন্যই, এবং উদ্ভিদেরও কাজে লাগে। উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যের আলোর সাহায্যে, সেই দৃশ্যমান আলোর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণে উদ্ভিদের জন্য এই দৃশ্যমান আলোর দরকার। তাহলে সালোক সংশ্লেষণে কি দরকার? দৃশ্যমান আলো দরকার। অবলোহিত রশ্মি, একে আমরা তাপ বিকিরণ রশ্মি হিসেবেও চিনতে পারি। গরম যে কোনো বস্তু থেকে এই রশ্মি নির্গত হয়, কিন্তু আমরা দেখি না। টিভি রিমোট কন্ট্রোল, টিভির রিমোট আমরা সুইচ অন করি, টিভি অন হয়ে যায়, টিভি থেকে এই অবলোহিত রশ্মি বের হয় এবং এই অবলোহিত রশ্মি টিভির ওখানে গিয়ে টিভির রিসিভার সেটা গ্রহণ করে এবং টিভি অন হয়, আবার বন্ধ হওয়ার সময় সেম ব্যাপার। তারপরে নাইট ভিশন ক্যামেরা, অন্ধকারে ক্যামেরা ছবি তুলতে পারে। সিসি ক্যামেরা অন্ধকারে, অন্ধকার থাকলেও সিসি ক্যামেরা কিন্তু কি ঘটনা ঘটছে তার চারপাশে অন্ধকারেও সে ছবি তুলে রাখতে পারে। সেজন্য কোন রশ্মি ব্যবহার করে? অবলোহিত রশ্মি ব্যবহার করে। প্রচুর অবজেক্টিভ, ভর্তি এবং বোর্ড পরীক্ষা, প্রচুর অবজেক্টিভ এখানে। অন্ধকারে দেখার জন্য অবলোহিত রশ্মি ব্যবহার হয় সিসি ক্যামেরায়। ফিজিওথেরাপিতে, চিকিৎসার জন্য ফিজিওথেরাপি, এই যে বিভিন্ন পেশি এটা সেটা ব্যথা হয়, সেটার জন্য যে থেরাপি নেয়, সেখানে অবলোহিত রশ্মি ব্যবহার হয়। ফিজিওথেরাপিতে অবলোহিত রশ্মি ব্যবহার হয়। এরপর আসো মাইক্রোওয়েভ। মাইক্রোওভেনে যে আমরা খাবার গরম করি সেখানে কিন্তু এই মাইক্রোওয়েভ ব্যবহার হয়।
এটার তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত রশ্মির চেয়ে বেশি, কিন্তু কম্পাঙ্ক কম। এটা পানির অণুকে, এই যে মাইক্রোওভেনে যে আমরা খাবার দেই, খাবারের মধ্যে তো কম হোক বেশি হোক পানি থাকে, তাই না? এই পানির অণুটাকে কাঁপায় এই মাইক্রোওয়েভ, পানির অণুটাকে কাঁপিয়ে পানির অণুর কম্পনের ফলে তাপ উৎপন্ন হয়। সেজন্য মাইক্রোওভেনে খাবার গরম হয়। ওয়াইফাই, ব্লুটুথ, রাডার এগুলোর সিগন্যালেও মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। ওয়াইফাই, ব্লুটুথ, রাডার এগুলোর মাধ্যমে যে যোগাযোগের যে সিগন্যাল, সেখানে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। বেতার তরঙ্গ, বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কম্পাঙ্ক কম। তরঙ্গ দৈর্ঘ্য কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিলোমিটার পর্যন্ত, অনেক বড়। আর এই গামারশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু খুবই ছোট। আর সেখানে বেতার তরঙ্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, মানে অনেক তরঙ্গ দৈর্ঘ্য বড়। কম্পাঙ্ক সবচেয়ে কম, শক্তিও তার মানে কম। কম্পাঙ্ক কম মানে বেতার তরঙ্গের শক্তি কম। রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। তাহলে টোটাল এই যে তাড়িতচুম্বক বর্ণালী আছে, সবগুলো মনোযোগ দিয়ে অবজেক্টিভের জন্য পড়বে। প্রতিটা লাইনে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। এরপরে দেখো বর্ণালীর অংশসমূহ প্রয়োগ সংক্ষেপে আবার তোমাদের সামনে দেওয়া হলো। গামারশ্মি ক্যান্সারে ব্যবহার করব। রঞ্জন রশ্মি হাড়ের ছবি তোলার জন্য, অভ্যন্তরীণ শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ছবি তোলার জন্য এক্স-রে ব্যবহার হয়। অতিবিজ্ঞানী রশ্মি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল কালি দিয়ে লেখা হয়েছে, কারণ এটা গুরুত্বপূর্ণ, তাই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটা মানুষের চোখে দৃশ্যমানের একমাত্র অংশ এইটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তারপরে অবলোহিত মাইক্রোওয়েভ ও বেতার তরঙ্গ, রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি, তারপরে থার্মাল ইমেজিং, ওই যে জালটাকা শনাক্তকরণ, তারপরে পাসপোর্ট শনাক্তকরণ, যে ভুয়া কিনা জাল পাসপোর্ট ধরা পড়ে, ওই এই অবলোহিত রশ্মির মাধ্যমে এটা ধরে। মাইক্রোওয়েভ, তারপর বেতার তরঙ্গ কিসের কাজে ব্যবহার হয়? মাইক্রোওয়েভ রাডার ও রান্নার কাজে, বেতার তরঙ্গ রেডিও, টেলিভিশন, মোবাইলে ব্যবহার হয়। সংক্ষেপে মনে রাখবে একবার। পুঙ্খানুপুঙ্খভাবে যদি পড়াশোনা করো, ভর্তি পরীক্ষাও আটকাবে না, পট পরীক্ষাও আটকাবে না, প্রশ্ন যেমনই হোক না কেন। এখন আসো তরঙ্গমুখ। তরঙ্গমুখ একটা ইম্পর্টেন্ট জিনিস। তরঙ্গমুখ, এই যে দেখো তরঙ্গ, এই যে তরঙ্গের উৎসটা এই বিন্দুটা, সেখান থেকে তরঙ্গ ছড়িয়ে পড়ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে। এখন দেখো তরঙ্গের উপর মনে করো এই বিন্দুটা, এই বিন্দুটার একটা দশা আছে। এই বিন্দুটার দশা যা, এই বরাবর আমি যদি চিন্তা করি সবগুলো বিন্দুর দশা কি সেম, তাহলে এই উঁচু স্থানে সর্বোচ্চ চূড়া সবগুলো বিন্দুর দশা একই। আবার যদি নিচু স্থানটা চিন্তা করি, এই নিচু স্থানের সবগুলো বিন্দুর দশা সেম। এখানে উচ্চ স্থানে আর নিচু স্থানে দশা সেম তা না, আমি অন্য যে কোনো একটা জায়গাও যদি চিন্তা করি, মনে করো এই বিন্দুটা উঁচুও না নিচুও না, এই বরাবর যদি আমি যতগুলো বিন্দু আছে, এই বরাবর যতগুলো কণা আছে, সবার দশা একই, তাহলে এগুলোকে বলে সমদশা। তাহলে তরঙ্গের উপর এই সমদশা সম্পন্ন, মানে এই কণাটার দশা, এই কণাটার দশা, সবগুলো কণার দশা, সমদশা সম্পন্ন কণার গতিপথ, এই যে পথ বরাবর সে চলছে, সেটা হলো তরঙ্গমুখ। অথবা এই সমদশা সম্পন্ন কণাগুলো যদি আমি একটা রেখা দ্বারা অথবা একটা তল দ্বারা যুক্ত করি, কল্পনা করি যে এই সমদশা সম্পন্ন কণাগুলো এই রেখা বরাবর আছে, সমদশা সম্পন্ন কণাগুলো এই তল বরাবর আছে, তাহলে ওই তল বা রেখাটা হলো তরঙ্গমুখ। অথবা সমদশা সম্পন্ন কণার গতিপথকে তরঙ্গমুখ বলে। তরঙ্গমুখ কাকে বলে? প্রচুর আসে, তাহলে সংজ্ঞাটা মুখস্থ করো। কোন উৎস থেকে নির্গত তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বলে। কোন উৎস থেকে নির্গত তরঙ্গের
ওপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গমুখ বলে। অর্থাৎ তরঙ্গমুখের সকল বিন্দুতে তরঙ্গের দশা একই থাকে। তরঙ্গমুখের উপর যতগুলো বিন্দু আছে, যতগুলো কণা আছে, সবার দশা কেমন? সেম, একই, অবজেক্টিভ। তরঙ্গমুখ কয় ধরনের? তরঙ্গমুখ দুই ধরনের। অবজেক্টিভ তরঙ্গমুখ দুই ধরনের, একটা গোলীয় তরঙ্গমুখ আর একটা সমতল তরঙ্গ। গোলীয় তরঙ্গমুখ যদি তরঙ্গের উৎস খুবই ছোট হয়, বিন্দু সদৃশ মানে খুবই ছোট, অথবা সসীম দূরত্বে, সসীম মানে কি, যে দূরত্ব মাপা যায়, অথবা তরঙ্গের উৎস যদি সসীম মানে যে দূরত্ব মাপা যায় সসীম দূরত্বে হয়, তখন তরঙ্গমুখ হয় গোলাকার। আর সমতল তরঙ্গমুখ যখন উৎস অনেক দূরে থাকে, তখন সেই তরঙ্গের তরঙ্গমুখ হলো সমতল। যেমন সূর্য থেকে আলো আসে, সেই সূর্য থেকে যে আলো আসে, যে তরঙ্গ আসে, তার তরঙ্গমুখ পৃথিবীতে সমতল মনে হয়। যেমন অনেক দূর থেকে আলোক রশ্মি আসলে সমান্তরাল মনে হয়, তেমন। তাহলে এগুলো কিন্তু অবজেক্টিভ। তরঙ্গমুখ কাকে বলে আসবে? প্রকারভেদ দুই প্রকার। কি কি? কোনটা গোলীয় তরঙ্গমুখ, কোনটা সমতল তরঙ্গমুখ, সেটা মনে রাখবে। সমতল তরঙ্গমুখ। এরপরে দেখো হাইগেনসের নীতি। হাইগেনসের নীতি কি? এই যে তরঙ্গমুখ পড়লাম, এই তরঙ্গমুখের একটা তরঙ্গমুখ দেখো, পানির যে বৃত্তটা দেখালাম ছবিতে, বৃত্ত কিন্তু একটা না, উৎস থেকে তৈরি হয়ে প্রথম বৃত্তটা তৈরি হয়েছে, তারপরে একটু পরে আরেকটা বৃত্ত হবে, তার একটু পরে আরেকটা বৃত্ত হবে, এবং বৃত্ত হতে হতে অনেকখানি জায়গা জুড়ে তরঙ্গটা ছড়িয়ে পড়বে। এই তরঙ্গমুখের যে নতুন নতুন অবস্থান, সেটা এই হাইগেনসের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, বিজ্ঞানী হাইগেনস। এখন হাইগেনসের নীতি কি পরীক্ষায় আসে? আমরা তরঙ্গটা যেখান থেকে তৈরি হয়েছে, শুরু যেখান থেকে তরঙ্গটা, সেটা হলো উৎস, মুখ্য উৎস মানে মেন উৎস, মুখ্য উৎস। আর এই যে তরঙ্গ মুখের উপর প্রতিটা বিন্দুকেও কিন্তু এক একটা উৎস হিসেবে চিন্তা করা যায়। মনে করো তুমি একটা দরজা জানালা বন্ধ ঘরে আছো। এখন ওই ঘরের দরজা জানালা বন্ধ, এখন একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হলো। এখন ছিদ্র থেকে বাহির থেকে আলো আসবে, তরঙ্গ আসবে, আলো আসবে মানে তরঙ্গ আসবে। এখন তুমি তুমি কিন্তু কোথা থেকে ওই আলোটা আসছে, ওর উৎপত্তি কোথায় সেটা দেখবে না, তুমি দেখবে ছিদ্র থেকে আলো আসছে, তোমার কাছে মনে হবে ছিদ্রটাই আলোর উৎস। তাহলে ওই ছিদ্রটা কিন্তু বাহির থেকে যে আলো আসছে কোথাও থেকে, ধরো সূর্য থেকেই আলো আসছে, সূর্যের আলো বা তরঙ্গ চলার পথে ওই ছিদ্রটা একটা বিন্দু। তাহলে ওটা কি, ওই যে ছিদ্রটা, ওটা একটা তরঙ্গ মুখের উপর অবস্থিত। এই তরঙ্গ মুখের উপর অবস্থিত যে ছিদ্র, সেটাও একটা আলোর উৎস হিসেবে মানে তরঙ্গের উৎস হিসেবে কাজ করছে। তাহলে এটা কি গৌণ উৎস। তাহলে তরঙ্গ মুখের উপর যত বিন্দু আছে, সবগুলো বিন্দুই এক একটা উৎস হিসেবে কাজ করে। তরঙ্গ মুখের উপর যত বিন্দু আছে, সবগুলো বিন্দুই এক একটা উৎস হিসেবে কাজ করে। এবং এই উৎস থেকে যে তরঙ্গ বের হয়, সেই তরঙ্গের বেগ যা, মূল উৎস থেকে যে তরঙ্গ বের হবে তার তরঙ্গের বেগও তা। তাহলে তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে, এবং এই গৌণ উৎস থেকে যে তরঙ্গ বের হবে সেটা মূল তরঙ্গের বেগের সমানে চলতে থাকবে। অর্থাৎ মূল তরঙ্গের বেগ যা, গৌণ উৎস থেকে নির্গত তরঙ্গের বেগও তা। তাহলে মুখস্থ করবে হাইগেনসের নীতি। তরঙ্গ মুখের উপর প্রতিটি বিন্দু এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। এই গৌণ উৎস থেকে নির্গত গৌণ তরঙ্গের বেগ এবং মূল উৎস থেকে নির্গত তরঙ্গের বেগ সমান। তাহলে গৌণ তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি গৌণ উৎস হিসেবে কাজ করে, এবং এই গৌণ উৎসগুলো থেকে নির্গত গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের বেগে সামনের দিকে অগ্রসর হয়। হাইগেনসের নীতি বিবৃতি করো 2 মার্কের কোশ্চেন অথবা 1 মার্কের কোশ্চেন। হাইগেনসের নীতি, তরঙ্গ মুখের অবস্থান বের করার জন্য কি করতে হবে? তরঙ্গ মুখ আঁকার জন্য
যে বিন্দুগুলো সমদর্শ সম্পন্ন, সেই সমদর্শ সম্পন্ন বিন্দু বরাবর একটা আমরা স্পর্শক আঁকবো। স্পর্শকটা যে বরাবর, তাহলে নতুন তরঙ্গ মুখের অবস্থানও সেই বরাবর। তাহলে নতুন তরঙ্গ মুখ স্পর্শক বরাবর অবস্থান করে। হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়। হাইগেন্সের নীতির সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায়? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়। অবজেক্টিভ কি কি ব্যাখ্যা করা যায়? আমরা পরবর্তী ক্লাসে আলোর ব্যতিচার পড়ব, ইয়ং এর ডিসির পরীক্ষা পড়ব। এটা শুধু তোমাদের সিলেবাসে আছে তা না, অনার্সের সিলেবাসও আছে। এটা আমরা কালকে পড়বো। এখন আমরা শুধু সুসংগত উৎসটা জানবো। ব্যতিচারের প্রধান শর্ত হলো সুসংগত উৎস। এখন সুসংগত উৎস কাকে বলে? দেখো, এই যে চিত্রে এটা একটা আলোর উৎস, এই যে আলোর উৎস, আলোর উৎস একবর্ণী আলো। একবর্ণী মানে কি? একটাই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এইখান থেকে যে তরঙ্গ বের হবে তার তরঙ্গ দৈর্ঘ্য একটাই। একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে বলে একবর্ণী আলো। একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকে বলে একবর্ণী আলো। এখন এটা একটা একবর্ণী আলো। এই মানে আলোর উৎস মানে তরঙ্গের উৎস। এখন এখান থেকে আলো বা তরঙ্গ এই চিরের মধ্য দিয়ে, চির মানে ছিদ্র, এই চিরের মধ্য দিয়ে যাবে। তাহলে এটা কি? এই যে এখান থেকে তরঙ্গ বের হলো তার তরঙ্গ মুখের উপর অবস্থিত একটা বিন্দু, এটা এই চিরটা তরঙ্গ মুখের উপর অবস্থিত। প্রতিটা তরঙ্গের প্রতিটা বিন্দুতেই তরঙ্গ মুখ আঁকা যায়, তরঙ্গ মুখ কল্পনা করা যায়। তাহলে এই চিরটা তরঙ্গ মুখ একটা। এখন এই তরঙ্গ মুখের উপর অবস্থিত একটা বিন্দু, এটাও তাহলে একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। এই গৌণ উৎস থেকে তরঙ্গ বের হয়ে সামনে এটা আর একটা তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখের উপর আবার দুইটা চির। তাহলে এই দুই চিরের উপর এই তরঙ্গ এসে পড়বে, মানে আলো এসে পড়বে। তাহলে এখান থেকে আবার তরঙ্গ বা আলো নির্গত হয়ে সামনের দিকে অগ্রসর হবে। এখন দেখো, এই দুইটা গৌণ উৎস, এই গৌণ উৎসের যে তরঙ্গ দুইটা কোথা থেকে আসছে? এই একটা উৎস থেকে আসছে। তাহলে এই চিরের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যা, এই চির থেকে নির্গত চিরের তরঙ্গ দৈর্ঘ্য তা। তাহলে এই দুইটা চির দুইটা উৎস হিসেবে কাজ করছে, দুইটা উৎস হিসেবে কাজ করছে। তাহলে এই উৎস দুইটা কি কাছাকাছি, উৎস দুইটা কি কাছাকাছি। তাহলে কাছাকাছি অবস্থিত দুটো উৎস থেকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ বের হলে সেটা সুসংহত উৎস। উৎস দুইটা কাছাকাছি হতে হবে, দুইটা উৎস থেকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ বের হইতে হবে বা আলো বের হইতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি একই হয় তাহলে কম্পাঙ্ক হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে কম্পাঙ্ক সমান হয়। তাহলে একই তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের তরঙ্গ বের হবে এবং তরঙ্গ দুইটা যে চলবে তাদের দশা পার্থক্য সব সময় একই থাকবে। এই উৎস থেকে তরঙ্গ বের হবে এবং এই উৎস থেকে যে তরঙ্গ বের হবে তাদের দশা পার্থক্য সবসময় একই থাকবে। সেটা আমরা পরে পড়বো, পরবর্তী পড়ায়। এখন শুধু তুমি জানবে সুসংগত উৎস কি, সেটা জানবে। এই চিত্র নিয়ে ব্যাখ্যা আমাদের পরবর্তী ক্লাসে। তাহলে সুসংগত উৎস কি? ব্যতিচার সৃষ্টির প্রথম ও প্রধান শর্ত হলো সুসংগত উৎস। অবজেক্টিভ, সুসংগত উৎস কাকে বলে? খুব আসে স্টার চিহ্ন দিবে। সুসংগত উৎস কাকে বলে? কাছাকাছি অবস্থিত দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার সমান হলে। এই দুইটা উৎস কাছাকাছি, তাদের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার সমান এবং তাদের মধ্যবর্তী দশা পার্থক্য সর্বদা একই থাকলে, মানে ধ্রুব থাকলে, সর্বদা একই থাকলে তাদের সুসংগত উৎস বলে। ঠোঁটস্থ করবে, একমাত্র পেয়ে যাবে। দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ও বিস্তার সমান হলে এবং তাদের মধ্যবর্তী দশা পার্থক্য সর্বদা ধ্রুব থাকলে বা একই থাকলে তাদের সুসংগত উৎস বলে। সুসংগত উৎস কাকে বলে? দেখবে
বাস্তবে দুইটা ভিন্ন স্বাধীন উৎস কখনোই সুসংগত হতে পারে না। দুইটা ভিন্ন ভিন্ন উৎস, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে, বিস্তার সমান হবে, দশা পার্থক্য একই থাকবে, এটা কখনোই সম্ভব হয় না। সেই জন্য এটা ইয়ং এর ডিসির পরীক্ষার চিত্র আসলে। ইয়ং এর ডিসির পরীক্ষায় একটা উৎস থেকে আলো এনে এই দুইটা গৌণ উৎসকেই আমরা উৎস হিসেবে চিন্তা করব, পাশাপাশি দুইটা উৎস। হ্যাঁ, তাহলে এটা এই দুইটা পাশাপাশি দুইটা উৎস একই ধরনের তরঙ্গ বের হবে, এই দুইটাকে আমরা সুসংগত উৎস বলতে পারি। একই উৎস থেকে এদের উৎপত্তি, যদি আমি জন্ম কোথা থেকে হয়েছে সেটা যদি চিন্তা করি, একটা উৎস থেকেই হয়েছে। সেই জন্য এই দুইটা আলাদা উৎস হলেও, আলাদা আলাদা গৌণ উৎস হলেও এদের তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে। তাহলে এই দুইটা ইয়ং এর ডিসির পরীক্ষার জন্য সুসংগত উৎস হিসেবে কাজ করবে। একবার আমরা একটু দেখি সুসংগত উৎস থেকে আমরা ব্যতিচার করব। ব্যতিচার আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা এ পর্যন্তই পড়ব। তোমরা সবাই ভালো থেকো। ভৌত বিজ্ঞান অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় অ্যান্সার করবে, ফুল 10 মার্কেরই অ্যান্সার করবে এমন মন মানসিকতা রাখবে। সেভাবে সকল সৃজনশীল প্র্যাকটিস করবে, সবকিছু সংজ্ঞা অনুধাবন সব করবে। সহজেই অধ্যায়টা, বোর্ড পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করবে। তোমাদের শুভ শুভ ভালো কিছু আশা করি।